হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12-এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করব। তো এই মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সকে আমি প্রত্যেকটা পার্টে ভাগ করে অনেকগুলো এর স্টেপ পার্ট তৈরি করেছি এবং সবগুলো লিঙ্ক তোমার নিচের ডেসক্রিপশনে, ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ডিএনএ, দ্য ডিএনএ। তো চলো দেরি না করে আমাদের শুরু করা যাক। এটা হচ্ছে এনসিইআরটি বইয়ের টেক্সট বুক। এনসিইআরটি টেক্সট বুক যে আছে সেই টেক্সট বুকটা নিটের জন্য আমরা বিশেষ করে এই এক্সপ্লেনেশনটা শুরু করেছি। তো চলো বলছে কি, ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার বলতে যেটা আমরা এর আগে পড়েছিলাম কি জেনেটিক্স, ইনহেরিটেন্স চ্যাপ্টার পড়েছিলাম, সেখানে বলছে ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার you have learned the inheritance of a pattern and the genetic basis of such pattern। মানে বলছে যে এর আগের চ্যাপ্টারে আমরা যে মেন্ডেলিয়ান জেনেটিক্স চ্যাপ্টার পড়েছিলাম সেখানে দেখেছি কি কিভাবে তোমার ইনহেরিটেন্স হচ্ছে, অর্থাৎ একটা জনুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সে পরবর্তী জনুতে কিভাবে যাচ্ছে এবং তার প্যাটার্ন এবং তার জেনেটিক বেসিস, সেখানে কারা যাচ্ছে, জিন যাচ্ছে, অ্যালিল যাচ্ছে, সেই প্যাটার্নগুলো আমরা পড়েছিলাম। অ্যাট দ্য টাইম অফ মেন্ডেলের সময়ে দ্য নেচার অফ দোজ ফ্যাক্টরস রেগুলেটিং দ্য প্যাটার্ন অফ ইনহেরিটেন্স ওয়াজ নট ক্লিয়ার। কিন্তু যখন মেন্ডেল মানে 1822 টু 1884 এই টাইমটাতে যখন তোমার যে মেন্ডেল কাজ করেছিল মোটর গাছের উপরে, সে সময় কিভাবে জেনেটিক ফ্যাক্টরগুলো একজন থেকে পরবর্তী জানাতে যাচ্ছে সে ব্যাপারে আমাদের কিন্তু কোনো ক্লিয়ার ধারণা ছিল না। ওভার দ্য নেক্সট 100 ইয়ার্স, পরবর্তী 100 বছরে কি হয়েছে, দ্য নেচার অফ দ্য পুটেটিভ জেনেটিক মেটেরিয়াল ওয়াজ ইনভেস্টিগেটেড, culminating in the realization that DNA is the genetic material at least for the majority of the organism। কিন্তু লাস্ট 100 বছরে কি হচ্ছে, দ্য নেচার অফ দ্য পুটেটিভ জেনেটিক মেটেরিয়াল, পুটেটিভ মানে হচ্ছে অন্তর্নিহিত বলছে যে দ্য নেচার অফ দ্য পুটেটিভ জেনেটিক মেটেরিয়াল ওয়াজ ইনভেস্টিগেটেড, যে আমাদের ডিএনএ রয়েছে বা জেনেটিক মেটেরিয়াল রয়েছে তার মধ্যে যে অন্তর্নিহিত বার্তা রয়েছে সেটা কি করা হচ্ছে, ইনভেস্টিগেট করা হচ্ছে, অর্থাৎ অনুসন্ধান করা হচ্ছে, কালমিনেটিং ইন দ্য রিয়ালাইজেশন, এবং কি হচ্ছে এবং চূড়ান্ত মানে পর্যায়ে পৌঁছানো হয়েছে। বলছে যে ডিএনএ যে রয়েছে, আমরা মেন্ডেলের সময় কি দেখেছিলাম যে ফ্যাক্টরগুলো একজন থেকে পরবর্তী জনতে যাচ্ছে, কিন্তু সে সময় ডিএনএ সম্পর্কে আমাদের কোনো ধারণা ক্লিয়ার ছিল না। পরবর্তী 100 বছরে ডিএনএ নিয়ে গবেষণা করা হয়েছে এবং সে গবেষণায় ডিএনএর মধ্যে যে অন্তর্নিহিত বার্তা রয়েছে সেটা স্টাডি করার ফলে তার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসা হয়েছে দ্যাট যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। তারপর কিছু সিদ্ধান্ত আসা হয়েছে, এখানে কালমিনেটিং মানে চূড়ান্ত সিদ্ধান্ত আসা হয়েছে যে ডিএনএ হচ্ছে জিনগত বস্তু বা জেনেটিক মেটেরিয়াল অ্যাট লিস্ট ফর দ্য মেজরিটি অফ অর্গানিজম, মানে বেশিরভাগ অর্গানিজমের ক্ষেত্রেই ডিএনএ হচ্ছে একমাত্র জেনেটিক মেটেরিয়াল, যে ডিএনএটা তোমার একজন থেকে পরবর্তী জনতে ট্রান্সফার হয়। এবার কিছু প্ল্যান্ট ভাইরাসের ক্ষেত্রে এবং কিছু অ্যানিমাল ভাইরাসের ক্ষেত্রেও আরএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, যেমন করোনা ভাইরাস ধরে নাও, এর ক্ষেত্রে আরএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। ইন ক্লাস 11 ইউ হ্যাভ লার্ন দ্য নিউক্লিক অ্যাসিড আর পলিমার অফ নিউক্লিয়ার। তোমরা ক্লাস 11-এ জেনেছো যে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএটা কিসের, ডিএনএটা হচ্ছে পলিনিউক্লিওটাইড চেন, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে ফসফোডাইস্টার বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে গিয়ে একটা চেন ফর্মেশন হচ্ছে এরকম ধরনের। এটা হচ্ছে রাইবোজ সুগার। 1 নম্বর কারণ নাইট্রোজেন বেস যুক্ত হয় এবং এর 5 নম্বর কারণ ফসফেট যুক্ত থাকে এবং এটা কি হচ্ছে একটা রাইবোজ সুগার। এই 3টে ইউনিট নিয়ে নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার, ফসফেট ইউনিট একটা নিউক্লিওটাইড তৈরি হচ্ছে। এই নিউক্লিওটাইড এর অন্য একটা পরবর্তী নিউক্লিওটাইডের সঙ্গে যুক্ত হচ্ছে কার দ্বারা, ফসফোডাইস্টার বন্ড। ওকে,
এই ফসফোরাইস্টার বন্ডের মধ্যে পরবর্তী নিউক্লিয়ার যুক্ত হচ্ছে এভাবে তোমার কতগুলো নিউক্লিয়ার যুক্ত হবে মোটামুটি 6.4 × 10⁹ বেস পেয়ার তোমার নিউক্লিয়ার পরস্পর যুক্ত হয়ে আমাদের এই হেলিক্যাল স্ট্রাকচার ডিএনএ স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। Deoxyribonucleic acid and ribonucleic acid are the two types of nucleic acids found in living system. তাহলে আমাদের যে জীব জগৎ রয়েছে যেখানে প্রাণ রয়েছে সেক্ষেত্রে ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড এরা কি করছে নিউক্লিক অ্যাসিড পাওয়া যাচ্ছে বা জিনগত বস্তু হিসেবে কাজ করছে। ডিএনএ অ্যাক্ট অ্যাজ জেনেটিক মেটেরিয়াল ইন মোস্ট অফ দ্য অর্গানিজম। বেশিরভাগ জীবের ক্ষেত্রে মোটামুটি 95% জীবের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে জিনগত বস্তু হিসেবে কাজ করে। আরএনএ দো ইট অলসো অ্যাক্ট অ্যাজ জেনেটিক মেটেরিয়াল ইন সাম ভাইরাস। কিছু কিছু প্ল্যান্ট ভাইরাস এবং কিছু কিছু অ্যানিমাল ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জিনগত বস্তু হিসেবে কাজ করে। মোস্টলি ফাংশনাল অ্যাজ মেসেঞ্জার। বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএটা কি কাজ করে এটা বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ ডিএনএর মধ্যে যে বার্তাটা রয়েছে সেই বার্তাটা আরএনএর মাধ্যমে প্রোটিন তৈরি করে, অর্থাৎ মেসেঞ্জার অফ ডিএনএ। আরএনএ হ্যাড অ্যাডিশনাল রোল অ্যাজ ওয়েল। অ্যাডিশনাল রোল বলতে কি কখনো কখনো আরএনএ তোমার এনজাইম হিসেবে কাজ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে রাইবোজাইম। অনেক সময় আরএনএ উৎসেচক হিসেবেও কাজ করে, সেই উৎসেচকটার নাম হচ্ছে রাইবোজাইম। ইট ফাংশন অ্যাজ এ অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার বলতে কি হচ্ছে এর পরিবর্তে টিআরএনএ কে বলা হয় অ্যাডাপ্টার আরএনএ, টিআরএনএ কে বলা হচ্ছে অ্যাডাপ্টার আরএনএ, কারণ এরা কি করে নতুন নতুন অ্যামাইনো অ্যাসিডকে তোমার যুক্ত করে, এ পুরনো সংশ্লেষে সাহায্য করে বলে অ্যাডাপ্টার টিআরএনএ বলা হয়। স্ট্রাকচারাল ইউনিট মানে হচ্ছে কি যেটা হচ্ছে এমআরএনএ একটা স্ট্রাকচার গঠন তৈরি করে এবং সাম কেসেস আর ক্যাটালাইটিক মলিকিউল। ক্যাটালাইটিক মলিকিউল এখনই বললাম যেটা রাইবোজাইম। যখন আরএনএ উৎসেচক হিসেবে কাজ করবে তখন সেটাকে ক্যাটালাইটিক মলিকিউল বলা হয়। ইন ক্লাস 11 ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্য স্ট্রাকচার অফ নিউক্লিয়ার। তোমরা ক্লাস 11 দেখেছো কিসের স্ট্রাকচার, তোমার নিউক্লিয়ার স্ট্রাকচার দেখেছো। অ্যান্ড দ্য ওয়ে দিস মনোমার ইউনিটস আর লিঙ্ক টু ফর্ম নিউক্লিক অ্যাসিড পলিমার, এবং কিভাবে সেই নিউক্লিক অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয়ে নতুন একটা ডিএনএ পলিমার তৈরি করছে সেটা তোমরা দেখেছো। ওকে, এখানে দেখো আমরা যা দেখা ধরে নাও এটা একটা রাইবোজ সুগার, এটা একটা রাইবোজ সুগার। এই রাইবোজ সুগারে তোমার 5খানা কার্বন থাকে, 1 নম্বর কার্বন, 1 নম্বর, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বনে কি হয় CH2O এখানে ফসফেট যুক্ত থাকে হলো, এবং এই 3 নম্বর কার্বনের যে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে সে হাইড্রক্সিল গ্রুপ থাকে, আর 2 নম্বর কার্বনে হাইড্রোজেন গ্রুপ থাকে, ওই জন্য এর নাম হচ্ছে ডিঅক্সি। ডিঅক্সি মানে যেখানে ডি মানে থাকবে না, অক্সি মানে অক্সিজেন গ্রুপ। তো 2 নম্বর কার্বনের যেহেতু অক্সিজেন গ্রুপ থাকে না তাই এটাকে আমরা বলছি কি ডিঅক্সি রাইবো। রাইবো মানে রাইবোজ সুগার। নিউক্লিক অ্যাসিড মানে যেখানে তোমার নাইট্রোজেন বেস 1 নম্বর কার্বনের সঙ্গে হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত থাকবে, এটা হচ্ছে ডিএনএ এর গঠন। এবার আরএনএ যখন তুমি করতে যাবে তখন দেখবে যেখানে এরকম ধরনের স্ট্রাকচার রয়েছে, ওর ক্ষেত্রে রাইবোজ সুগার, কিন্তু রাইবোজ সুগার ওখানে ওর ক্ষেত্রে CH2O ফসফেট গ্রুপ যুক্ত থাকবে, এবং এখানে যেটা তোমার থাকবে সেটা হচ্ছে যে এর হাইড্রক্সিল গ্রুপ 4 নম্বর 3 নম্বর কার্বনে থাকবে, এবং 2 নম্বর কার্বনে তোমার হাইড্রক্সিল গ্রুপ থাকবে, এবং 1 নম্বরকে নাইট্রোজেন বেস যুক্ত থাকবে। তাহলে পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা হচ্ছে যে ডিএনএর ক্ষেত্রে 2 নম্বরে কার্বক্সি গ্রুপ থাকবে না, কিন্তু আরএনএর ক্ষেত্রে 2 নম্বরে কার্বক্সি গ্রুপ থাকবে, এই গ্রুপটা থাকবে। এটা থাকার ফলে কি হচ্ছে 3 নম্বর হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে নতুন নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, এই যে ফসফোডাইস্টার বন্ড দ্বারা নতুন নিউক্লিওটাইড যুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা হাইড্রক্সিল গ্রুপ ফ্রি অবস্থায় থাকছে, যার ফলে এটা যেহেতু অক্সিজেন পোলার মলিকিউল, ইলেকট্রোনেগেটিভ মলিকিউল, তাই কোন ইলেকট্রোপজিটিভ মলিকিউলকে সঙ্গে যুক্ত হয়ে তোমার রাইবোজাইম হিসেবে কাজ করছে। তাই আরএনএ হচ্ছে আনস্টেবল, ওই জন্য খুব কম ক্ষেত্রে আরএনএ জিনগত বস্তু কাজ করে, কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে এই হাইড্রক্সিল গ্রুপটা ব্লক হয়ে গেলে এখানে যেহেতু কোনো পোলার গ্রুপ নেই তাই কারোর সঙ্গে আর বিক্রিয়া করে না, সুতরাং সেটা হচ্ছে ডিএনএ অনেক বেশি স্টেবল। ইন দিস চ্যাপ্টার উই আর গোয়িং টু ডিসকাস দ্য স্ট্রাকচার অফ ডিএনএ। ডিএনএ আমরা গঠন সম্পর্কে জানবো।
ইটস অ্যাপ্লিকেশন, তার প্রতিলিপি কীভাবে হচ্ছে, দ্য প্রসেস অফ মেকিং আরএনএ, কীভাবে তোমার ট্রান্সক্রিপশন হচ্ছে from DNA, the genetic code পড়বো এই সফটওয়্যারে, that determine the sequence of amino acid in a protein, প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স রয়েছে সেভাবে জানবো আমরা, the process of protein synthesis ট্রান্সলেশন প্রক্রিয়া জানবো, and elementary basis of their regulation। তাহলে কি বলছে যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ ট্রান্সক্রিপশন, তারপর ট্রান্সলেশন সম্পর্কে, অপারেন্ট মডেল বা জিন এক্সপ্রেশন সম্পর্কে আমরা জানবো। The determination of complete nucleotide sequence of human genome during last decade has set in the new era of genomics। আমরা লাস্ট 10 বছরে কি হয়েছে যে ডিএনএ এত কাজ হয়েছে যে আমরা নতুন একটা জেনোমিক্সের এরা যুগ তৈরি করেছি। ইন দ্য লাস্ট সেকশন দ্য এসেনশিয়াল অফ হিউম্যান জেনোম সিকোয়েন্সিং অ্যান্ড ইট কনসিকুয়েন্স উইল বি ডিসকাসড। এবং সবচেয়ে শেষে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে তোমার হিউম্যান জেনোম সিকোয়েন্স, অর্থাৎ মানুষের যে জেনোম কথার অর্থ কি, জেনোম হচ্ছে টোটাল নাম্বার অফ জিন প্রেজেন্ট ইন হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। জেনোম কথার অর্থ হচ্ছে কি টোটাল নাম্বার অফ জিন, জেনোম মানে হচ্ছে টোটাল নাম্বার অফ জিন ইন হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে টোটাল কতগুলো জিন থাকছে। মানে আমার যেমন 46 ক্রোমোজোম নাম্বার, তো হ্যাপ্লয়েড হলে কত হবে 23 হবে। এবার 23 যে টোটাল নাম্বার অফ জিন রয়েছে তাকে জিনোম বলা হয়। লেট আস বিগিন আওয়ার ডিসকাশন বাই ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং মলিকিউল ইন দ্য লিভিং সিস্টেম, ডিএনএ। তাহলে এই চ্যাপ্টারের প্রথমে আমরা কি দেখব, ডিএনএ কিভাবে তৈরি হচ্ছে সেই সম্পর্কে আমরা এখানে দেখব। ইন সাবসিকুয়েন্ট সেকশন, পরবর্তী সেকশনে উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াই ইট ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে প্রথমে আমরা এই ভিডিওর মাধ্যমে কি দেখব, ডিএনএর যে গঠন সেই গঠনটা ভালোভাবে দেখব। তারপর তখন ডিএনএর যে সাবসিকুয়েন্ট সেকশনগুলো রয়েছে সেগুলো তোমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন ইত্যাদি সম্পর্কে এবং জানবো, এবং এর সঙ্গে আরএনএর কি যোগসূত্র রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। এরপর আমরা চলে আসছি কিসে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য ডিএনএ। The DNA is a long polymer of deoxyribonucleotides। তাহলে এখানে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড কেন বলছে, এটা হচ্ছে আরএনএর গঠন, যেখানে তোমার হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে। এখানে আরএনএর ক্ষেত্রে হাইড্রক্সিল থাকবে, কিন্তু ডিএনএর ক্ষেত্রে সেটা থাকবে হাইড্রোজেন গ্রুপ, হাইড্রোজেন। আরএনএর ক্ষেত্রে হাইড্রক্সিল, ডিএনএর ক্ষেত্রে হাইড্রোজেন, হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে। তাহলে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড এর মানেটা আগে বললাম, ডিঅক্সি মানে হচ্ছে একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স যে আমরা তৈরি করছি, সেখানে যে রাইবোজ সুগার রয়েছে, রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে শুধু হাইড্রোজেন গ্রুপ থাকবে, হাইড্রক্সিল গ্রুপ থাকবে না, এবং 1 নম্বরের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত থাকবে, আর তোমার 5 নম্বরের সঙ্গে সালফসফেট গ্রুপটা যুক্ত থাকবে। তবে এটা একটা নিউক্লিওটাইড হলো। ওকে, যেহেতু 2 নম্বর কার্বনের সঙ্গে শুধু হাইড্রোজেন যুক্ত কোনো হাইড্রক্সিল বা কোনো পোলার গ্রুপ থাকে না, ওই জন্য এর নাম হচ্ছে ডিঅক্সি। রাইবোজ সুগার থাকে 5 কার্বন যুক্ত বলে কে রাইবো, নিউক্লিক অ্যাসিড থাকে নাইট্রোজেন বেস থাকে বলে কে নিউক্লিক অ্যাসিড বলা হয় থাকে। তাহলে কি হচ্ছে, এবং ফসফেট থাকে ইলেকট্রোনেগেটিভ। The length of the DNA is usually defined as number of nucleotide or pair of nucleotide referred to the base pair। তাহলে একটা ডিএনএ লেন্থ, এই যে ডিএনএ লেন্থ কার উপর ডিপেন্ড করছে, এই যে নাম্বার অফ নিউক্লিওটাইড ডিটারমাইন দ্য লেন্থ অফ ডিএনএ। ফর এক্সাম্পল এ ব্যাকটেরিওফেজ known as Psi-174 had 5386 nucleotides. Bacteriophage has 48,502 base pair, and E. coli had 4.6 × 10⁶ base pair haploid content of human DNA, and haploid content of DNA is 3.3 × 10⁹। তাহলে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে লেন্থ অফ ডিএনএ ডিফারেন্ট হচ্ছে। যেমন এখানে আমরা দেখেছি ব্যাকটেরিওফেজের ক্ষেত্রে 5300 খানা, 386 খানা এইভাবে নিউক্লিওটাইড,
পরস্পর যুক্ত হয়ে একটা ডিএনএ তৈরি করছে। আর ব্যাকটেরিওফেজের ক্ষেত্রে হচ্ছে কি 4852খানা, 48,502টা বেস পেয়ার মানে ধরেন এখানে যদি অ্যাডেনিন থাকে তাহলে এ পাশে কি থাকছে, গুয়ানিন থাকছে, থাইমিন থাকছে, অর্থাৎ এটা একটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইমে একটা চেন তৈরি হচ্ছে। এবার 5 প্রাইম টু 3 প্রাইম কেন হচ্ছে, কারণ দেখো এখানে লক্ষ্য করবে যে এটা হচ্ছে নিউক্লিওটাইডে 1 নম্বর কার্বন নাইট্রোজেন বেস যুক্ত আছে, 2 নম্বর কার্বন হাইড্রোজেন আছে, 3 নম্বর হাইড্রোক্সিল, 4 নম্বর এবং 5 নম্বর, অর্থাৎ 5 নম্বর কার্বনে ফসফেট যুক্ত আছে। আর নিউক্লিওটাইড কোন দিকে বাড়ছে, নিউক্লিওটাইড বাড়ছে তো 3 প্রাইমের দিকে তোমার নিউক্লিওটাইডটা বাড়তে আছে, CH2O। এবার তোমার নিউক্লিওটাইড কোন দিকে বাড়ছে, 3 প্রাইমের দিকে বাড়ছে, ওই জন্য 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে ডিএনএ সিনথেসিস হয়। এবার মানুষের ক্ষেত্রে ডিএনএ কি হচ্ছে, লেন্থ কত বলছে 3.7, এটা হ্যাপ্লয়েড সেটে, ডিপ্লয়েড কত 6.6 × 10⁹ বেস পেয়ার নিউক্লিওটাইড, এরকম নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এটা দেখো এখানে এটা অ্যাডেনিন যুক্ত হয় থাইমিনের সঙ্গে, তাহলে একটা চেন 5 প্রাইম টু 3 প্রাইম গেছে, অন্য চেনটা 5 প্রাইম টু 3 উল্টো দিয়ে গেছে, অর্থাৎ অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার। এবং এখানে কি হচ্ছে, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। স্ট্রাকচার অফ পলিনিউক্লিওটাইড চেন, let us recapitulate the chemical structure of polynucleotide chain DNA or RNA। তাহলে পলিনিউক্লিওটাইড কি বললাম, যে অনেকগুলো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে ফসফোডাইস্টার বন্ড দ্বারা যুক্ত হয়ে যে চেন তৈরি করছে তাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। A nucleotide has 3 component, কি কম্পোনেন্ট বললাম, প্রথমে নাইট্রোজেন বেস থাকছে, একটা রাইবোজ সুগার থাকছে এবং ফসফেট থাকছে, অর্থাৎ এই যে ফসফেট, 3টে ফসফেট। আমরা এটির নাম বলছি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এর মানে কি, এখানে যদি নাইট্রোজেন বেস অ্যাডেনিন থাকে, 3টে ফসফেট পরস্পর যুক্ত থাকে, তাহলে ট্রাইফসফেট, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। নাইট্রোজেন বেস পেন্টোজ সুগার, রাইবোজ ইন কেস অফ RNA and deoxyriboজ ইন কেস অফ DNA and a phosphate group। তাহলে একটা নিউক্লিওটাইড কি ক্রিয়া তৈরি থাকছে, প্রথমে নিউক্লিওসাইড তৈরি হচ্ছে, নিউক্লিওসাইডের ক্ষেত্রে তোমার নাইট্রোজেন বেস এবং রাইবোজ সুগার থাকবে, কিন্তু নিউক্লিওটাইডের ক্ষেত্রে নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার এবং ফসফেট 3টে জিনিস থাকবে। এবার দেয়ার আর 2 টাইপ অফ নাইট্রোজেন বেস আবার 2 রকমের হচ্ছে, একটা পিউরিন, একটা পিরিমিডিন। তো পিউরিনের ক্ষেত্রে হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিরিমিডিনের ক্ষেত্রে হচ্ছে সাইটোসিন, ইউরাসিল এবং থাইমিন। সাইটোসিন থাইমিন হচ্ছে তোমার ডিএনএর ক্ষেত্রে, ইউরাসিল আর সাইটোসিন হচ্ছে আরএনএর ক্ষেত্রে। Cytosine is common for both DNA and cytosine common both DNA and RNA ক্ষেত্রে। Thymine is present in DNA, thymine DNA থাকছে, uracil present in RNA। The place বলছে the place of thymine, a nitrogenous base is linked to the hydroxyl, nitrogen base linked to the hydroxyl of nitrogen base linked to the hydroxyl of 1 number carbon of pentose sugar। আমরা দেখেছি এখানে যে এই যে 1 নম্বর কার্বন, 1 নম্বর যে কার্বন রয়েছে, 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয়, কার দ্বারা, এই বন্ডটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড। হ্যাঁ, থ্রু এন গ্লাইকোসাইড লিঙ্কেজ টু ফর্ম নিউক্লিওসাইড। তাহলে যখন রাইবোজ সুগারের সঙ্গে শুধুমাত্র নাইট্রোজেন বেস যুক্ত থাকছে তখন তৈরি হচ্ছে নিউক্লিওসাইড, এবং সেই নাইট্রোজেন বেস রাইবোজ সুগারের সঙ্গে যখন তোমার ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে 5 নম্বর কার্বনে, তখন সেটা হচ্ছে নিউক্লিওটাইড। সাচ আর adenosine or deoxyadenosine, guanine or deoxyguanosine, cytidine or deoxycytidine, এবং uridine, deoxythymidine and uridine. When phosphate group is linked to OH minus 5 prime, phosphate group is linked to the hydroxyl group of 5 carbon. This is the 5 number carbon, and phosphate is added to the 5 number carbon, hydroxyl group of 5 number carbon of a nucleoside through phosphodiester linkage and corresponding nucleotide or deoxynucleotide depending upon the type of sugar being formed. 2 nucleotides are linked through 3 prime to 5 prime। দেখো এখানে দেখতে পাচ্ছ তুমি যে এটা হচ্ছে 3 প্রাইম ছিল, আর এখানে আছে কি, এটা 5 প্রাইম। তো 5 প্রাইমে তোমার হাইড্রোক্সিল গ্রুপ আর 3 প্রাইমে তোমার হাইড্রোক্সিল পরস্পরের সঙ্গে
ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হচ্ছে। হলো more nucleotide can be joined in such a manner to form polymer. Polymer means many, and nucleotide means nitrogen base, ribose sugar and phosphate. A polymer thus formed has at one end a free phosphate moiety and 5' end of sugar, 5' end of sugar. তাহলে এখানে দেখো 5' end এটা free end থাকছে, which is referred to as 5' end of the polymer chain. Similarly, at the other end of the polymer, the sugar has hydroxyl 3, তাহলে 5' end and 3' end এর নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে। তাহলে 3' এন্ডটা কিন্তু ফ্রি থাকে না, এখানে নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত হয়, আর লাস্টেরটা তোমার সাথে ফ্রি থাকে। হ্যাঁ, the backbone of polynucleotide chain is formed due to sugar and phosphate. Backbone of the polynucleotide chain is formed due to sugar and phosphate. তাহলে দেখো এই যে সুগার ব্যাকবোনটা কি তৈরি হচ্ছে, দেখো এই যে সুগার এবং এই যে ফসফেট, তাহলে সুগার এবং ফসফেট পরস্পরের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড যুক্ত হয়ে এর ব্যাকবোনটা তৈরি করেছে। দ্য নাইট্রোজেনাস বেস লিঙ্ক টুগেদার মেন moiety project from the backbone. তাহলে এই যে দেখো এখানে রয়েছে বেস, এখানে ধরনের অ্যাডেনিন রয়েছে, তাহলে অপোজিটের বেসটাতে কি থাকবে, থাইমিন থাকবে। এখানে ধরনের গুয়ানিন রয়েছে, 3খানা হাইড্রোজেন বেস দিয়ে সাইটোসিন থাকবে। ক্লিয়ার? এবার দেখো in RNA every nucleotide residue has an additional hydroxyl group present at 2 position in the ribose sugar. তাহলে ডিএনএ এর ক্ষেত্রে 2 নম্বর কার্বনে কি থাকে, কোনো অক্সি গ্রুপ থাকলো না, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে দেখো আরএনএ এর ক্ষেত্রে 1 2 3 4 হলো 4 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন and 5 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। তো 1 number here, the in case of 2 position there is a hydroxyl group is present, but in case of DNA কোনো hydroxyl group ওখানে থাকে না। Also RNA the uracil is found, RNA এর ক্ষেত্রে কেউ থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে ইউরিডিন সিনথেজ এনজাইমের দ্বারা। 5-methyl uracil another chemical name thymine, 5-methyl uracil another name of thymine. DNA as an acidic substance, DNA কি ধরনের সাবস্টেন্স, DNA হচ্ছে এক ধরনের অ্যাসিডিক। কেন অ্যাসিড, কারণ ডিএনএ এর মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে বলে ডিএনএ অ্যাসিডিক হয়। Present in the nucleus was first identified by Frederick Mischer 1869 খ্রিস্টাব্দে। ফ্রেডরিক মিশার প্রথম ডিএনএ কে নিউক্লিয়াসের মধ্যে দেখেন। He named it nuclein এবং সে তার নাম দিয়েছিল নিউক্লিন। However, due to technical limitation in isolation such a long polymer intact, the elucidation of the structure of DNA remains elusive for a very long period of time. বলছে however due to technical limitation in isolation long polymer intact, the elucidation of structure of DNA remains elusive for a very long period of time. তারা বলছে কি যে আমরা যদিও ডিএনএ গঠনটা পুরো গঠনটা আমরা আইসোলেট করতে পারি না, তবুও কিন্তু ডিএনএ সম্পর্কে আমাদের অনেক তথ্য জানা হয়েছে ওভার টাইম, পিরিয়ড অফ টাইম, দীর্ঘদিন ধরে। বলছে it was only 1953 James Watson and Francis Crick based on X-ray diffraction data produced by Maurice Wilkins and Rosalind Franklin proposed a very simple but famous double helical model for the structure of DNA. তাহলে বলছে কি যে দীর্ঘদিন ধরে আমরা ডিএনএর উপর গবেষণা করে তথ্যগুলো পেয়েছি, তবু অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছি আমরা। তারপরে 1953 খ্রিস্টাব্দে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক এরা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করেছিল কার সঙ্গে, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন অ্যান্ড মরিস উইলকিন্স। তারপরে তারা কি করবে, ডাবল হেলিক্যাল মডেল ফর দ্য স্ট্রাকচার অফ ডিএনএ। One of the hallmarks of their proposition was base pairing between the two strands of polynuclear chain, এবং দুটো স্ট্র্যান্ড পলিনিউক্লিয়ার চেনের দুটো স্ট্র্যান্ডের মধ্যে কি রয়েছে, তোমার পলিনিউক্লিওটাইড চেন রয়েছে। যেমন অ্যাডেনিন দুটো হাইড্রোজেন বন্ড থাইমিনের সঙ্গে,
এবং গুয়ানিন তিনটে হাইড্রোজেন মডেল সাইটোসিনের সঙ্গে যুক্ত। এই দেখো গুয়ানিন সাইটোসিন এবং গুয়ানিন এদের 1 2 and 3 তিনটে হাইড্রোজেন বন্ড রয়েছে, কিন্তু অ্যাডেনিন থাইমিনের মধ্যে দুটো অ্যামোনিয়া গ্রুপ এবং নাইট্রাস গ্রুপের মধ্যে বন্ধনী রয়েছে। However, their preposition was also based on the observation of Arwin's Kargovs that for a double-stranded DNA, the ratio between adenine thymine, adenine plus thymine guanine cytosine, মানে adenine Kargovs rule কি করলে adenine plus guanine cytosine plus thymine is equal to 1. ওকে, এই থিওরিটা দিল, মানে একটা ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে যতটা অ্যাডেনিন থাকবে ঠিক ততটা কি থাকবে, থাইমিন থাকবে, যতটা গুয়ানিন থাকবে ঠিক ততটা সাইটোসিন থাকবে। The base pairing confers a very unique property to the polynucleotide chain. Polynucleotide chain যে base pairing গুলো রয়েছে সেগুলো খুব ইউনিক ধরনের। They are said to be complementary to each other and therefore the sequence of bases in on strand is known তারা কি হচ্ছে এখানে দেখো বলছে therefore if the sequence of bases in one strand is known then the sequence in other strand can be predicted. মানে এই সিম্পল, যদি একটা স্ট্র্যান্ডের মধ্যে অ্যাডেনিন থাকে তো অবশ্যই অন্য কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের মধ্যে কি থাকবে, থাইমিন থাকতে বাধ্য, কারণ যতগুলো অ্যাডেনিন থাকবে ঠিক ততটাই তোমার থাইমিন থাকবে, যতগুলো গুয়ানিন থাকবে ঠিক ততটাই সাইটোসিন থাকবে। If each strand, যদি প্রত্যেকটা strand from DNA, let us call it as a parental DNA, act as a template for synthesis of new strand, the two double strand DNA thus produced would be identical to the parental DNA molecules. তাহলে এখানে কি বললো, বলছে if each strand from DNA, যদি প্রত্যেকটা স্ট্র্যান্ডকে, অর্থাৎ এটা একটা স্ট্র্যান্ড এটা একটা স্ট্র্যান্ড, প্রত্যেকটা স্ট্র্যান্ড DNA কে একটা টেমপ্লেট মানে হচ্ছে যাকে বেস করে একটা নতুন জিনিস তৈরি হয় তাকে টেমপ্লেট বলা হয়। সিনথেসিস নিয়ে যদি নতুন স্ট্র্যান্ড তৈরি হয়, দ্য টু উড বি আইডেন্টিক্যাল টু দ্য প্যারেন্টাল ডিএনএ, এবং দুটোর ক্ষেত্রে কি হবে, তারা যে ডিএনএ পাওয়া যাবে সেটা আইডেন্টিক্যাল টু দ্য প্যারেন্টাল ডিএনএ। Thus produced would be identical to DNA. Because of this, the genetic implication of the structure of DNA become very clear. Because the genetic study implication of the structure of DNA is very clearly. তারপরে এবার চলে আসছে the salient features of double helical structure. তাহলে it is made up of two polynucleotide chain. This is 1 5 prime 2 3 prime and 3 prime 5 prime to 3 prime to two anti-parallel polynucleotide chain, where the backbone is constituted by sugar, phosphate and base project moiety. তাহলে এখানে দেখো বলছে কি, দেখো এটা সুগার এটা ফসফেট, সুগার এবং ফসফেটের মধ্যে ব্যাকবোনটা তৈরি হচ্ছে, আর মধ্যখানে কি রয়েছে, হাইড্রোজেন বন্ড দ্বারা সমস্ত নাইট্রোজেন বেসগুলো যুক্ত রয়েছে। 2 নম্বর পয়েন্ট, দ্য টু চেইনস হ্যাভ অ্যান্টি প্যারালাল। তাহলে অ্যান্টি প্যারালাল মানে একটা 5 প্রাইম টু 3 প্রাইমের দিয়ে গেছে, একটা 3 প্রাইম টু 5 প্রাইমের দিয়ে গেছে। এটা কেন গেছে, যদি দুটো স্ট্র্যান্ড যদি একই দিকে থাকতো, প্যারালাল থাকতো, তাহলে এই ফসফেটটা পরস্পরের পাশাপাশি চলে আসতো, যার ফলে তোমার সেটা ক্ষতি করতো। তারপরে বলছে 3 নম্বর কোয়েশ্চেন বলছে কি, তার একটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম, একটা 3 প্রাইম টু 5 প্রাইম, কিন্তু ডিএনএ সিনথেসিস অলওয়েজ কোন দিকে হবে, 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে হবে। দ্য বেসেস ইন টু স্ট্র্যান্ডস আর পেয়ার্ড থ্রু হাইড্রোজেন বন্ড। কারণ অ্যাডেনিন কি, দেখো অ্যাডেনিন হচ্ছে থাইমিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে, আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। Adenine forms করছে কি 2 hydrogen bond with thymine and opposite strands and vice versa. Similarly, guanine formed the তারা বলছে similarly guanine is bonded with cytosine and here the hydrogen bond, guanine 3টা বন্ড দ্বারা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। As a result, always a purine comes opposite to pyrimidine. ওই জন্য কি হচ্ছে, পিউরিনটা হচ্ছে, পিউরিন মানে কি অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে সাইটোসিন থাইমিন। ওই জন্য কি পিউরিন এবং পিরিমিডিন সর্বদা কি হবে, অপোজিট ডাইরেকশনে থাকবে, অপোজিট দিকে থাকবে। Thus, as a result, always purine comes opposite to pyrimidine. This
This generates approximately uniform distance between the two strands of the helix. The two chains are coiled in a right-handed fashion. তাহলে কি হচ্ছে A DNA, B DNA এবং Z DNA. Z DNA আর কি ব্যাকটেরিয়া পাওয়া যায়, এটা হচ্ছে ডানাবর্ত অর্থাৎ left-handed helix. In case of A DNA and B DNA that found in human body are right-handed helix. The pitch of the helix 3.4. That means suppose this is nitrogen base, this is nitrogen. Distance between two nitrogen bases is 3.4 nanometer because on complete turn is this is called complete turn. The complete turn distance of complete turn is 34 angstrom or 3.4 nanometer. Okay, and the distance between two nitrogen base is 3.4 angstrom or 0.34 nanometer. Clear? Then clear. So 0.34 nanometer. Clear. তারপর বলছে and there are roughly 10 base pair in each between the pair. একটা কমপ্লিট টার্ন যেখানে একটা মেজর গ্রুপস থাকবে একটা মাইনর গ্রুপস থাকবে, এটা কমপ্লিট টার্ন বলা হয়। এখানে টোটাল ডিস্টেন্স 3.4 ন্যানোমিটার এবং এখানে থাকবে 10 খান নাইট্রোজেন বেস। সুতরাং প্রত্যেকটা নাইট্রোজেন বেস পেয়ারের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে কত? 0.34 ন্যানোমিটার। দ্য প্লেন অফ ওয়ান বেস পেয়ার স্টক্স ওভার দ্য আদার ইন ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স কি হচ্ছে যে ওয়ান বেস পেয়ার একটা বেস পেয়ার অন্যটার সঙ্গে কি স্টাক করছে অর্থাৎ যুক্ত হয়ে যাচ্ছে হাইড্রোজেন বন্ড দ্বারা এবং কনফার স্টেবিলিটি এবং তারা কি দিচ্ছে? স্টেবিলিটি অর্থাৎ স্থায়িত্ব দিচ্ছে। কম্পেয়ার দ্য স্ট্রাকচার অফ পিউরিন অ্যান্ড পিরিমিডিন, ক্যান ইউ ফাইন্ড আউট হোয়াই দ্য ডিস্টেন্স বিটুইন টু পলিনিউক্লিওটাইড চেইনস ইন ডিএনএ অলমোস্ট কনস্ট্যান্ট? বিকজ কেন কি হচ্ছে যে এই যে তোমার দুটো চেইন এর মধ্যবর্তী ডিস্টেন্স সব ক্ষেত্রে সমান, কারণ যদি আমরা ডিএনএর মধ্যখানে একটা অ্যাক্সিস বা অক্ষর কল্পনা করি, যে অ্যাক্সিস থেকে তোমার ডান দিকে এবং বাম দিকে দুটোই কিন্তু 10 অ্যাংস্ট্রম হবে। তারপর বলছে কি অলমোস্ট কনস্ট্যান্ট, কারণ এটা হচ্ছে কার দ্বারা? এটা অ্যান্টি প্যারালাল স্ট্রাকচার হওয়ার জন্য এটা সম্ভব হয়েছে। তাহলে ওভারঅল আমরা একবার ডিএনএ গঠনটা বলে দিই। তাহলে আমাদের ডিএনএ কি নিয়ে তৈরি হলো? ডিএনএ তিনটা অংশ নিয়ে তৈরি হলো। একটা হচ্ছে কি নাইট্রোজেন বেস, একটা হচ্ছে রাইবোজ ডিঅক্সি রাইবোজ সুগার, একটা হচ্ছে ফসফর অ্যাসিড। তাহলে ডিঅক্সি রাইবোজ সুগারের গঠনটা কেমন হচ্ছে? এটা হচ্ছে এরকম 5 কার্বন যুক্ত সুগার, যেখানে ডিঅক্সিরাইবোজ 1 নম্বর কার্বন হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর, 5 নম্বর। তাহলে 1 নম্বর কার্বন হচ্ছে কি এই নাইট্রোজেন বেসগুলো যুক্ত হবে এবং এই ফসফরিক অ্যাসিডটা 5 নম্বর কার্বনের ও গ্রুপের সঙ্গে যুক্ত হবে। তারপর কি হচ্ছে এবং নাইট্রোজেন যুক্ত হলে এবং তোমার এর দিকে 5 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হলে এটা তৈরি হবে একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড এবং এই যে নাইট্রোজেন বেস দু রকম হয়, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। তো পিউরিনের ক্ষেত্রে গঠনটা কেমন হচ্ছে? পিরিমিডিনের গঠন যেখানে একবার পিউরিন, তো পিউরিন যখন আসবে তখন সেখানে কে রয়েছে? অ্যাডেনিন এবং গুয়ানিন রয়েছে। তো অ্যাডেনিনের ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে অ্যাডেনিনের কেমিক্যাল স্ট্রাকচার। অ্যামাইনো গ্রুপ প্রেজেন্ট। ওকে, এটা হচ্ছে অ্যাডেনাইন। তারপর হচ্ছে কি অ্যাডেনাইন 1 2 3 4 5 6 7 8। তারপর হচ্ছে গুয়ানিন দেখতে কেমন হচ্ছে? গুয়ানিন দেখতে হয়
এন সি তারপর হচ্ছে কি এখানে কি হলো, তো এখানে হচ্ছে কি কার্বক্সিল গ্রুপ থাকবে এবং এখানে অ্যামাইনো গ্রুপ থাকবে NH2, আর এটা হচ্ছে এটা হচ্ছে গুয়ানিন স্ট্রাকচার। এরপর হচ্ছে পিরিমিডিন, প্রথমে হচ্ছে থাইমিন। থাইমিনের ক্ষেত্রে হচ্ছে CNC N তারপর হচ্ছে কি আমার গ্রুপ থাকবে, এটা হচ্ছে গুয়ানিন, সরি গুয়ানিন না, থাইমিন। সাইটোসিনের ক্ষেত্রে কি পাচ্ছি, সাইটোসিন। সাইটোসিনকে অ্যামাইনো গ্রুপ থাকবে এখানে, এখানে তোমার কার্বক্সিল গ্রুপ থাকবে, এটা হচ্ছে সাইটোসিন। এগুলো হচ্ছে পিরিমিডিনের গঠন। এবার হচ্ছে ফসফরিক অ্যাসিডটা দেখতে কেমন হয়, ফসফরাস কি H3PO4, অর্থাৎ পি এবার H3PO4 কি H3PO4 এর গঠন। তাহলে এবার ডিএনএ কিভাবে তৈরি হচ্ছে দেখো, ধর এটা একটা নাইট্রোজেন বেস বা নিউক্লিওটাইড রাখছি আমি, তাহলে এর 1 নম্বর কার্বনে তোমার নাইট্রোজেন বেস অ্যাডেনিন যুক্ত ধরে নাও, ওকে। 5 নম্বর কার্বনে তোমার CH2O ফসফেট গ্রুপ যুক্ত হলো, হলো। এখানে কি হচ্ছে অক্সিজেন ফসফেট যুক্ত হওয়ার ফলে ও CH2 তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি CH2 আবার ও ফসফেট হাইড্রোক্সিল গ্রুপ ও CH2। এভাবে তোমার কি হচ্ছে পলিনিউক্লিওটাইড চেন 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সিনথেসিস হতে থাকছে। এইভাবে তোমার হচ্ছে একটা লার্জ পলিনিউক্লিওটাইড চেন ফর্মেশন। এটা হচ্ছে একটা ডাইরেকশনে, উল্টো ডাইরেকশন আবার এই ডাইরেকশনে তৈরি হবে, যার ফলে অ্যান্টি প্যারাল একটা স্ট্রাকচার ফর্মেশন করবে। আশা করি তোমরা ডিএনএ স্ট্রাকচার বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং এই চ্যাপ্টারের যে আরও সমস্ত ভিডিওগুলো ওদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেগুলো দেখে নিও। থ্যাংক ইউ।